হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার যে অঙ্ক প্রশ্ন এসেছিল, কদিন আগে পরীক্ষাটা হয়ে গেল, সেই অঙ্ক প্রশ্নের পুরো সমাধান করব আজকের ভিডিওতে। আমি এক দাগ একের দাগের কোশ্চেন, দুয়ের দাগের কোশ্চেন, তিনের দাগের কোশ্চেন এবং চারের দাগের কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো সব করে দেবো। আমি কোনো দেখবো না, আমি সমস্ত অঙ্ক করে দেবো এবং তোমরা যে অঙ্কগুলো করেছো সেগুলো দেখে দেখে উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে। তো চলো চলো শুরু করা যাক। তো একের দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, যদি a:2 ইকুয়াল টু b:5 হয় তাহলে a b এর কত পার্সেন্ট এর সমান হবে। এখানে বলেছে b এর কত পার্সেন্টের সমান হবে a, তাহলে আমরা তুলনাটা b দিয়ে করব। তাহলে a:2 ইকুয়াল টু b:5, তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি তাহলে a/2 ইকুয়াল টু b/5। তাহলে a ইকুয়াল টু কত, 2/5 ইন্টু b। এবার এটাকে শতাংশ বা শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। গুণ করলাম 100 দিয়ে, 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে 20 গুণ 2 40% অফ b। এখানে গুণ আছে, তার মানে 40% অফ b। তাহলে উত্তর হবে আমার সি এর দাগেরটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা, যেখানে থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত। এখানে দেখো তোমরা দেখতে পাবে একটা বাহু দিয়েছে sec থিটা, একটা দিয়েছে 1 এবং একটা দিয়েছে tan থিটা। আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1 হয়। তাহলে দেখো sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা হচ্ছে। তাহলে এটাকে যদি এই sec থিটাটা যদি একটা অতিভুজ হয়, তাহলে এই sec থিটাটা যদি অতিভুজ হয় আর 1টা যদি লম্ব হয় এবং tan থিটাটা যদি ভূমি হয়, তাহলে দেখো 1 স্কোয়ার প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, তার মানে এই সমকোণী ত্রিভুজের সব থেকে বড় কোণ কোনটা হবে, যেটা সমকোণ হবে 90 ডিগ্রি। তাহলে উত্তর কত হবে, ডি, 90 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তিনের দাগেটা কি বলছে দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো এই রাশি তথ্যের মধ্যমা যদি 64 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত। এখানে দেখো কতগুলো রাশি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা রাশি দেওয়া আছে। তাহলে কি হবে, 5 আর 6 এই এততম, 5তম ও 6তম রাশির যোগফল ডিভাইডেড বাই 2 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই বা প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটা হবে মধ্যমা, কারণ এখানে 10টা আছে। তাহলে 5 প্লাস 6তম রাশি যোগ 2 ইকুয়াল টু মধ্যমা কত দেওয়া আছে, 64। তাহলে এখানে কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 64 গুণ 2, দ্যাট ইজ ইকুয়াল টু 128। আর এক্স প্লাস ওয়াই তখন কি হবে, 2টাকে ডান দিকে নিয়ে গেলে 128 মাইনাস 2, তার মানে 126। তাহলে উত্তর হবে বি এর দাগেরটা 126। ঠিক আছে, পরের প্রবলেম, চারেরটা কি বলছে দেখো, বার্ষিক x% সরল সুদের হারে y টাকার জেড মাসের সুদ কত হবে। তাহলে আমরা জানি যে r% সরল সুদে 1 বছরের সুদ কত হয়, 1 বছরের সুদ হয় p টাকার, ইন্টারেস্ট ইকুয়াল টু PRT বাই 100। আচ্ছা, টি বছর মানে আমরা টি বছর করে নিলাম না, এখানে 1 বছর করেছিলাম, এটাকে টি বছর করে নিচ্ছি। তা টি বছরের সুদ কত হয়, PRT বাই 100। এখানে দেখো কত বলেছে, ওয়াই টাকার বলেছে। জেড মাস মানে কত, জেড মাস মানে 1 বছরে যদি 12 মাস হয় তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 1 মাসে 1 12 বছর। আর জেড মাসে কত বছর হবে, জেড বাই 12 বছর। ঠিক আছে, তাহলে জেড বাই 12 বছরের সুদ কত পার্সেন্ট হারে, x% হারে। তাহলে y ইন্টু জেড বাই 12 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, এই 12টা নিচে চলে আসলো, তাহলে এক্স
ওয়াই জেড ডিভাইডেড বাই 12 ইন্টু 100, তার মানে 1200। তাহলে উত্তর হবে আমার এর দাগেরটা, এক্স ওয়াই জেড বাই 1200। ওকে, নেক্সট প্রবলেম। 5 নম্বর ফর্মুলা কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ও সি বি এর মান কত হবে? তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি, এটা একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এবং এবি একটা ব্যাস, এবি একটা ব্যাস, ঠিক আছে। বলছে এসি জ্যা, এই এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, কোণ এ ও সি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দেখো বলছে যে কোণ ও সি বিটা কত, এই কোণটা কত, কোণ ও সি বি, তাহলে অ্যাঙ্গেল ও সি বি ইকুয়াল টু কত? তুমি দেখো অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু একটা সরল রেখা, তাহলে কোণ সি ও বি কত হবে? সি ও বি হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, মানে 120 ডিগ্রি। এবার দেখো ও সি ইকুয়াল টু ও বি, দুটোই ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাহলে কোণ ও সি বি ইকুয়াল টু ও বি সি। আবার কোণ ও সি বি প্লাস কোণ ও বি সি ইকুয়াল টু, এখানে দেখো এই কোণটা অলরেডি 120, তাহলে এই দুটো অ্যাড করলে কত হবে? 60, 60, তাহলে এই দুটো সমান যেহেতু, তাহলে ও সি বি কত হবে? 60/2 ইকুয়াল টু 30 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণ সমান, তাই জন্য দুটোকে অ্যাড করলে 60 হচ্ছে, তাহলে একটা অর্ধেক হবে, তাহলে 30। তাহলে অ্যান্সার বি এর দাগেরটা 30 ডিগ্রি। পরের অঙ্ক 6 দাগেরটা কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান, তাহলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? এবার এখানে বলছে একটি চোঙ, এরকম একটি চোঙ এবং একটি অর্ধগোলক, অর্ধগোলকের বলছে কি ব্যাসার্ধ সমান আর আয়তন সমান। এটা যদি এর ব্যাসার্ধ হয়, আর এই ব্যাসার্ধটাই তো তাহলে এর উচ্চতা, মানে অর্ধগোলকটির উচ্চতা তাহলে আর, এবং ব্যাসার্ধও আর, এবং এইটা ব্যাসার্ধ আর কিন্তু উচ্চতা এইচ, যেটা আমাকে দিয়ে দেয়নি, এইচটা অজানা, আরটা জানা, আর জানা আছে, এবং দুজনের আয়তন সমান দেওয়া আছে, তাহলে শঙ্কুর আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, আর এর আয়তন কত? 2/3 পাই আর কিউব। পুরো গোলকের যদি আয়তন 4/3 পাই আর কিউব হয়, তাহলে অর্ধগোলকের কি হবে? তার হাফ, মানে 2/3 পাই আর কিউব। এবার বলছে এই দুটো সমান, তাহলে পাই আর স্কোয়ার, এখান থেকে পাই আর স্কোয়ার কেটে গেল, একটা আর থাকলো, তাহলে এইচ ইকুয়াল টু 2/3 আর। এবার দেখো আমি বললাম যে অর্ধগোলকের যে উচ্চতা আছে সেটা হচ্ছে তার ব্যাসার্ধের সমান, ঠিক আছে। তাহলে এখানে আরটাই হচ্ছে অর্ধগোলকের উচ্চতা, তাহলে এইচ ইকুয়াল টু কত এসে? 2/3 ইন্টু আর। তাহলে বলছে কত? বলছে কি যে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? শঙ্কুর উচ্চতা এইচ, যেটা হচ্ছে 2/3 ইন্টু আর, তাহলে আর এর থেকে এইটা কত বেশি? 2/3 ইন্টু আর, যেটা হচ্ছে 1/3 আর, এটা বেশি। এটা বেশি কি? চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা কত বেশি? এবার দেখো বলেছে চোঙটির উচ্চতা অপেক্ষা, তাহলে আমরা কার সাথে তুলনা করব? চোঙটির আয়তনের সাথে, মানে উচ্চতার সাথে। তাহলে চোঙটির উচ্চতা কত? 2/3 আর, আর কত বেশি? সরি, আগে 1/3 আরটা লিখতে হবে, যত বেশি। তাহলে আগে 1/3 আরটা লিখলাম, ডিভাইডেড বাই 2/3 আর, এটা হচ্ছে চোঙটির উচ্চতা। এই দুটো কেটে গেল, তাহলে 3 কেটে গেল, ইন্টু 100 করলে পার্সেন্ট চলে আসবে, তাহলে 1/2 ইন্টু 100%, তাহলে 50% বেশি। তাহলে অ্যান্সার হবে আমার বিয়ের দাগেরটা, ঠিক আছে। নেক্সট অঙ্ক, এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ ছিল, 7 দাগের থেকে শূন্যস্থান পূরণ। বলছে যদি এক্স ইন্টু 4 মাইনাস রুট 3 ইকুয়াল টু ওয়াই ইন্টু 4 প্লাস রুট 3 ইকুয়াল টু 1 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? আগেরগুলো তোমাদের শর্ট কোশ্চেন ছিল, এগুলো অপশানগুলো লিখলেই তোমাদের নাম্বার দিয়ে দিত, কিন্তু এইগুলো অঙ্কগুলো করে দেখতে হবে, বা এখানে শূন্যস্থানে শুধু মানগুলো লিখলেই তোমাদের নাম্বার পাওয়া যায়। তাহলে এখানে কি বলেছে দেখো, এক্স ইন্টু 4 মাইনাস রুট 3
ইকুয়াল টু ওয়াই ইন্টু 4 প্লাস রুট 3 ইকুয়াল টু 1। এটা অনুপাত সমানুপাত দিয়ে আমরা করব। তাহলে এক্স বাই 4 প্লাস রুট 3 ইকুয়াল টু ওয়াই বাই 4 মাইনাস রুট 3 ইকুয়াল টু 1। তাহলে দুদিকে গুণ করে দিচ্ছি। এক্স ইকুয়াল টু কি পাচ্ছি 4 প্লাস রুট 3 আর ওয়াই ইকুয়াল টু পাচ্ছি 4 মাইনাস রুট 3। ঠিক আছে, এবার দেখো বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি হবে 4 প্লাস রুট 3 হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস রুট 3 হোল স্কোয়ার। এবার দেখো এ ইকুয়াল টু যদি 4 হয় আর বি ইকুয়াল টু যদি রুট 3 হয়, তাহলে এটা কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কি হয় 4ab, তোমরা জানো সূত্র অনুসারে। ঠিক আছে, তাহলে এটা কি হবে 4 ইন্টু 4 ইন্টু রুট 3, তার মানে 16 রুট 3। তাহলে অ্যান্সার কত হবে 16 রুট 3। ওকে, নেক্সট প্রবলেম বলছে যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তবে x এর মান কি হবে? এই অঙ্কটা একটু ডিসপুট আছে। ডিসপুট বলতে আমি কেন বলছি তোমাদের অঙ্ক করার সময় আমি দেখাচ্ছি। আমি ধরো আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, আর এখানে প্রদত্ত কি আছে, প্রদত্ত আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই দুটো সমীকরণকে আমি যদি বিয়োগ করি বা আমি কম্পেয়ার করে কি পাচ্ছি যে 2x কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এবার দেখো আমি যদি কস স্কোয়ার থিটা কমন নেই কস স্কোয়ার থিটা, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে একটা এটা শূন্য অথবা এটা শূন্য। ঠিক আছে, এইবার দেখো 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, তার মানে কস থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে একটা নাম্বার একটা থিটা পেলাম, আর আরেকবার বলছে x ইকুয়াল টু 1/2। এবার দেখো যদি এখানে থিটার ব্যাপারে কোনো কিছু বলা দেওয়া নেই, সেই জন্য থিটা যে কোনো নাম্বার হতে পারে, এবং তোমাদের যেহেতু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জে কোণগুলো আছে, তাহলে তুমি দেখো এখানে যদি কস থিটা যদি 90 হয়, মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয়, তাহলে যে কোনো এক্স এর জন্য এই সমীকরণটা সত্যি হবে, কারণ সেখানে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 হবে আর কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0 হবে। এবার 0-র সাথে তুমি যে কোনো এক্স যদি গুণ করো, এক্স যে কোনো মানে রিয়েল নাম্বার নাও বা বাস্তব সংখ্যা নাও, এক্স যে কোনো বাস্তব সংখ্যা এক্সেপ্ট 0 ছাড়া যদি যে কোনো বাস্তব সংখ্যা নাও, তাহলে 0 মানে সেই বাস্তব সংখ্যার সাথে কস 90 ডিগ্রি এবং কস স্কোয়ার 90 ডিগ্রি যেটা হচ্ছে 0, সেটাকে গুণ করলে আমরা এই পুরো টার্মটা 0 পাচ্ছি। তাহলে 1 ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা হচ্ছে। কিন্তু থিটা যখন নট ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, থিটা যখন 90 ডিগ্রি না হবে, তখন একমাত্র এক্স এর মান হাফ হতে হবে, তবেই এই সমীকরণটা সিদ্ধ হবে বা এই আইডেন্টিটিটা হবে। ঠিক আছে, তো আমার মতে এইটা একটা ডিসপুট। পর্ষদ থেকে কি বলবে আমি জানি না, আমার মতে এখানে থিটাটা স্পেসিফাই করে দেওয়ার দরকার ছিল যে থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। কোশ্চেনে তো দেখলাম না এটা এরকম করে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি এক্স এর মান হাফ লিখলেও নাম্বার দেবে, কিন্তু টেকনিক্যালি এই অঙ্কটা একটু ভুল আছে। নেক্সট প্রবলেম 9 দাগেটা কি বলছে দেখো, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে? তাহলে পি প্লাস কিউ এই সংখ্যার গড় যদি এক্স হয়, তাহলে এই সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে পি প্লাস কিউ ইন্টু এক্স। এবার পি সংখ্যক সংখ্যার গড় কত? ওয়াই। তাহলে পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে ওয়াই, তাহলে সমষ্টি হচ্ছে পি ইন্টু ওয়াই। এবার বলছে যে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে, সেটা আমি ধরে নিলাম এক্স। তাহলে এ দুটো ইকুয়াল হবে, কারণ পি প্লাস কিউ সংখ্যার গড়ের সাথে যোগ করলে পি প্লাস কিউ
এতগুলো সংখ্যার সমষ্টি পাওয়া যায়, তাহলে এদের গড় অ্যাড করলে পুরো সমষ্টিটাই পাওয়া যাবে। তাহলে এক্স ইকুয়াল টু বার করতে হবে, এখানে এক্স ধরেছে, সরি এখানে ধরলাম ওয়াইও ধরেছে, তাহলে জেড ধরলাম, ঠিক আছে, ভুল করে এক্স ধরে নিয়েছি, যেটা জেড ধরলাম। তাহলে জেড ইকুয়াল টু কি হবে? আচ্ছা, এখানে বলেছে কিউ ইন্টু জেড আসছে, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, পি এক্স প্লাস কিউ এক্স আর মাইনাস পি ওয়াই, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াল টু, এখানে পি কমন নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ এক্স ডিভাইডেড বাই কিউ, তাহলে এখানে কি আছে, পি বাই কিউ এক্স মাইনাস ওয়াই আর প্লাস এক্স, বা এক্স প্লাস পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা খুব সুন্দর একটা সমীকরণ। এই দেখো এক্সটা কি ছিল, তাদের সবার গড় ছিল এক্স, এবং এর সাথে কত অ্যাড করতে হচ্ছে, এক্স মাইনাস ওয়াই পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্সটা যদি ওয়াই এর থেকে ছোট হয় তাহলে গড়টা কমে যাবে, অবশিষ্ট সংখ্যার গড় কম হবে, এক্স এর থেকে কম হবে, এবং ওয়াইটা যদি এক্স এর থেকে বড় হয় তাহলে এই এক্স এর সাথে ওয়াই সংখ্যার গড়টা এক্স এর থেকে বেশি হবে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে উত্তর কত হলো, এক্স প্লাস পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এসব একটু অতিরিক্ত আলোচনা, যারা শুধু অঙ্কের প্রশ্নগুলোর উত্তরগুলো দেখতে চাও তোমরা এগুলো স্কিপ করে যেতে পারো, ঠিক আছে। যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো। পরের অঙ্ক 10-এর দাগেটা কি বলছে দেখো, একটি ব্যবসায় পিন্টু আমনের 1.1 গুণ টাকা দিয়েছিল, ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল, আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত কত? তাহলে পিন্টু দিয়েছিল আমনের 1/2 মানে 3/2 গুণ, তাহলে আমি ধরে নিচ্ছি আমনের মূলধন এক্স, তাহলে পিন্টুর মূলধন কত হবে, 3/2 গুণ এক্স, আর ডেভিডের মূলধন কত হবে, ডেভিডের মূলধন এর বলছে 2.5 গুণ, তাহলে 1/2 তার মানে 5/2 গুণ, তাহলে এর কত হবে 5/2 ইন্টু এক্স। তাহলে এদের অনুপাত কত হবে, আমন ইস্টু পিন্টু ইস্টু ডেভিড। আমনের কত ছিল এক্স, পিন্টুর কত হয়েছে 3/2 ইন্টু এক্স, আর ডেভিডের হচ্ছে 5/2 ইন্টু এক্স। তাহলে দেখো প্রথমে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2x 3x 5x, এবার এক্সটা চলে গেল, তাহলে আসলে অনুপাত কত আসলো, 2:3:5, ঠিক আছে, এটাই উত্তর। পরবর্তী অঙ্ক 11টা কি বলছে, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। এখানে দেখো বৃত্ত দুটো যদি স্পর্শ না করে তাহলে এদের কতগুলো স্পর্শক হতে পারে, এই একটা এবং এই একটা 4টে, এখানে মানে 3টে সাধারণ স্পর্শক। তাহলে দেখো বৃত্ত দুটো যদি স্পর্শ করে, বহির্স্পর্শ করে, শুধু স্পর্শ করে না, অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ দুটো আছে, তাহলে স্পর্শ করলে এই একটা স্পর্শক হলো, এই একটা স্পর্শক হলো, আর এই যে স্পর্শ বিন্দু তাতে একটা স্পর্শক হলো, 3টে। তাহলে এর উত্তর কি হবে, বহিঃস্পর্শ করে। শুধু স্পর্শ লিখলে কিন্তু হবে না, নাম্বার কেটে নেবে, কারণ স্পর্শ দুরকম ভাবে করে, একটা বহিঃস্পর্শ একটা অন্তঃস্পর্শ, এবং বহিঃস্পর্শ করলে 3টে হয়, অন্তঃস্পর্শ করলে একটাই হয়, ঠিক আছে, একটাই স্পর্শক হয়, যেটা হচ্ছে এই স্পর্শ বিন্দু থেকে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক 12 দাগেটা কি বলছে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? বলছে আর ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলক থেকে একটি নিরেট শঙ্কু কেটে নিতে হবে, কিন্তু সেটার আয়তন সবচেয়ে বড় হবে। আমি ধরছি অর্ধগোলকটা এরকম, এবার দেখো এখান থেকে যে শঙ্কুটা কেটে নিতে হবে সেই শঙ্কুর যে ব্যাসার্ধ হবে সেটা অর্ধগোলকের সমান হবে, এরকম করে কাটলেই তবে সবচেয়ে বড় শঙ্কু কাটা যাবে, এবং এর উচ্চতাটাও হবে আর, এবং এর ব্যাসার্ধটাও হবে আর। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ
এটা শুধু ছবিটা আঁকতে হবে, শঙ্কুর ব্যাসার্ধ, আচ্ছা সর্ববৃহৎ শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর, উচ্চতা ইকুয়াল টু আর। ওকে, দুটোই আর হলো। তাহলে এবার দেখো বলছে তার আয়তন কত। এই তাহলে শঙ্কুর আয়তন কি হবে, শঙ্কুর আয়তন হবে পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ ইকুয়াল টু আর ইন্টু এইচ, তার মানে পাই আর স্কোয়ার ইন্টু আর, দ্যাট ইজ পাই, ও সরি এটা 1/3 হবে আগে, 1/3, আচ্ছা 1/3 পাই আর কিউব। এবার খেয়াল করে দেখো এই যে অর্ধগোলকটা ছিল, অর্ধগোলকের আয়তন কত ছিল, 2/3 পাই আর কিউব, আর এই শঙ্কুর আয়তন কত হলো 1/3 পাই আর কিউব, তার মানে শঙ্কুর আয়তন, এটা এক্সট্রা লিখছি, শঙ্কুর আয়তন অর্ধগোলকের আয়তনের অর্ধেক। ঠিক আছে, এটা এক্সট্রা লিখলাম। পরবর্তী অঙ্ক 13টা কি বলছে দেখো, 6x² প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান হবে 12। এটা হচ্ছে সত্য মিথ্যা অঙ্ক, সত্য বা মিথ্যা, এই অঙ্কগুলো সত্য মিথ্যার পর্যায়ে পড়ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো বলছে যে 6x² প্লাস এক্স প্লাস কে, 6x² প্লাস এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এটা দুটো বীজ যদি আলফা বিটা হয়, বীজদ্বয়, ধরি আলফা বিটা হচ্ছে বীজদ্বয়, এটা তোমাকে করতে হবে না, শুধু সত্য মিথ্যাটা লিখতে হয় যেহেতু, তবু আমি করে দেখাচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা কি হবে, আলফা প্লাস বিটা হবে কি হবে মাইনাস বি বাই এ, তাহলে মানে -1/6, আর আলফা ইন্টু বিটা কি হবে, এটা হবে কে বাই 6। এবার দেখো বলেছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের বর্গ কত হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা হচ্ছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি, এটাকে আমি লিখছি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাহলে এটা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে -1/6 হোল স্কোয়ার, আর এখানে আলফা বিটা হচ্ছে কে বাই 6, তাহলে 2 ইন্টু কে বাই 6, তাহলে এটা হচ্ছে প্লাস 1/36 মাইনাস, এখানে 2 দিয়ে 6কে কেটে দিচ্ছি, 3 হচ্ছে কে বাই 3, তাহলে এটা কত হচ্ছে 36 লসাগু, তাহলে এটা 1 মাইনাস 3 12 36 12 কে। এবার এটা ইকুয়াল টু কত দেওয়া আছে 25/36, 36 কেটে গেল, 1 মাইনাস 12 কে ইকুয়াল টু 25, তাহলে দেখো 1 মাইনাস 12 কে ইকুয়াল টু 25 যদি হয়, তাহলে মাইনাস 12 কে ইকুয়াল টু 24, ওয়ানটা ওপাশে গেল, তাহলে কে ইকুয়াল টু -12 মানে 24/12, সরি -2, 24/12, 24/-12, তাহলে -2, তাহলে এখানে দেওয়া আছে 12, তাহলে এটা হবে কি মিথ্যা। ঠিক আছে, এটা হলো মিথ্যা। পরবর্তী অঙ্ক 14 কি বলছে, 0 ডিগ্রি থেকে থিটা কম এবং 0 ডিগ্রি থেকে থিটা বেশি এবং 90 ডিগ্রি থেকে কম হলে সাইন থিটা ইজ লেস দেন সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে যদি থিটা আমার 0 ডিগ্রির থেকে বেশি এবং 90 ডিগ্রির থেকে কম হয়, তাহলে আমরা জানি যে সাইন থিটা সবসময় লেস দেন 1 হয়, এবং আমরা জানি যে এ যদি 1-এর থেকে ছোট হয় তাহলে এ স্কোয়ার এর থেকে ছোট এবং 1-এর থেকে ছোট হবে। কেন কি, দেখো তুমি যদি 1-এর থেকে ছোট হাফ নাও, হাফের স্কোয়ার কত 1/4, এটা হচ্ছে হাফের থেকে ছোট, তাহলে এ লেস দেন 1 হলে এ স্কোয়ার হচ্ছে এর থেকে ছোট, তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন থিটার থেকে ছোট হবে। ঠিক আছে, যেহেতু সাইন থিটা 1-এর থেকে ছোট, তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন থিটার থেকে ছোট হবে, তাহলে এটা ভুল দেওয়া আছে যে সাইন থিটা সাইন স্কোয়ার থিটার থেকে ছোট হবে, তাহলে এটাও মিথ্যা হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক 15টা কি বলছে, সংখ্যাগুরু মান ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা -3 ইন্টু যৌগিক গড়, এটা ভুল দেওয়া আছে,
এটাও মিথ্যা দেওয়া আছে। এবং এটা দেখবে তোমাদের বইতে 363 নাম্বার পেজে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় এরকম একটা বক্স করে দেওয়া আছে, সেখানে লেখা আছে যে সংখ্যাগুলি মান ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তো এখানে 2 ইন্টু মধ্যমা দিয়েছে এবং 3 ইন্টু যৌগিক গড় দিয়েছে, এটা হবে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। ঠিক আছে, এটা তোমাদের যদিও তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় সেখান থেকে অঙ্কটা দিয়েছে, কেন দিয়েছে জানি না, এবারে অঙ্কটা খুব মোটামুটি কঠিন এসছে। ঠিক আছে, পরের প্রশ্ন, তাহলে এটাও মিথ্যা হলো। 16 অঙ্কটা কি বলছে দেখো, একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন XYZ টাকা Y মাসের জন্য এবং অপরজন Y2Z টাকা X মাসের জন্য নিয়োজিত করে, চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে X:Y। তাহলে প্রথম বন্ধু XYZ টাকা নিয়োজিত করে Y মাসের জন্য, আর দ্বিতীয় বন্ধু Y2Z টাকা নিয়োজিত করে X মাসের জন্য। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত হবে তাদের নিয়োজিত যে মূলধন সেই অনুপাতে পাবে, এবং নিয়োজিত মূলধন কি হবে, তারা যত টাকা নিয়োজিত করেছিল এবং যত মাসের জন্য নিয়োজিত করেছিল তাদের গুণফল। তাহলে XYZ টাকা Y মাসের জন্য নিয়োজিত করে, তাহলে প্রথম বন্ধুর টোটাল মূলধন কত, XYZ ইন্টু Y ইস টু দ্বিতীয় জনের কত, Y2Z টাকা X মাসের জন্য নিয়োজিত করেছিল, তাহলে Y2Z ইন্টু X। তাহলে দুটো ক্যালকুলেশন করলে কত হবে, XY2Z, এটাও হবে XY2Z। তাহলে এটা কেটে গিয়ে যাচ্ছে 1:1, তাহলে তারা সমানভাবে লভ্যাংশ পাবে। এখানে দেওয়া আছে X:Y, তাহলে এটা মিথ্যা। পরবর্তী প্রশ্ন 17 দাগেরটা বলছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADB X ডিগ্রি এবং কোণ ABD Y ডিগ্রি হলে কোণ BCD এর মান হবে X প্লাস Y ডিগ্রি। তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে দেখছি। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আগে আমরা বৃত্তটা আঁকি। বৃত্তস্থ চতুর্ভুজ, আয়তক্ষেত্র হবে যে সেটা সেরকম কোনো কথা নয়, যাই হোক আয়তক্ষেত্র এঁকে দিয়েছি। তাহলে এখানে বলছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ওকে। ADB এই কোণটা, এই কোণটা ADB কোণ, আর ABD কোণ, ABD কোণ এই কোণটা। তাহলে ADB কোণ এবং ABD কোণ, ADB এবং ABD, তাহলে এটা ADB X এবং এটা Y। তাহলে বলছে BCD কোণ, BCD এই কোণটা, এই কোণটা কত হবে সেটা জিজ্ঞেস করছে। এবার দেখো এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে কোণ A প্লাস কোণ C, একমাত্র কোণ সিটাই হচ্ছে যে BCD কোণটা, এটা হচ্ছে ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার এটা ইকুয়াল টু X প্লাস Y প্লাস কোণ A। তাহলে দেখো কোণ C প্লাস কোণ A ইকুয়াল টু X প্লাস Y প্লাস কোণ A। তাহলে কোণ C ইকুয়াল টু A কেটে যাচ্ছে দুপাশ থেকে, কোণ C ইকুয়াল টু X প্লাস Y এত ডিগ্রি। আর কোণ Cটাই মানে তো BCD কোণ, X প্লাস Y ডিগ্রি। তাহলে এইটা যেটা দেওয়া আছে এটা সত্য। ঠিক আছে, এই একমাত্র এইটাই সত্য, বাকিগুলো আপাতত মিথ্যাই হয়েছে। 18 দাগেরটা কি বলছে দেখো, শঙ্কুর আয়তন X, ভূমির ক্ষেত্রফল Y এবং উচ্চতা Z হলে X বাই YZ ইকুয়াল টু এর মান 3 হবে। তাহলে কোষে দেখি শঙ্কুর আয়তন কত হয়, 1/3 পাই আর স্কোয়ার H। এখানে দেখো ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ারটা কি, এই শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, এটা যদি আর হয় তাহলে এটা পাই আর স্কোয়ার, আর এইচটা হচ্ছে এই উচ্চতাটা। তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল Y, তার মানে 1/3 পাই আর স্কোয়ারের জায়গায় লিখবো Y। এবার উচ্চতা Z, তার মানে 1/3 Y ইন্টু Z, এটা ইকুয়াল টু কত, আয়তন, এটাই তো আয়তন 1/3 পাই আর স্কোয়ার Z, এটা ইকুয়াল টু ভলিউম। তাহলে দেখো X বাই YZ, এখানে বার করতে বলেছিল X বাই YZ, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 1/3 হচ্ছে, এখানে 3 দিয়েছে, তাহলে এটাও হবে মিথ্যা। ঠিক আছে, পরবর্তী অঙ্ক 19 দাগেটা কি বলছে দেখো, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেমি ও 16 সেমি,
প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটা তোমাদের বইতে আছে। সদৃশ্যতার কোষে দেখিতে সদৃশ্যতার প্রয়োগে এই অঙ্কটা করে দেওয়া আছে। এরকমই একটা অঙ্ক, ডিফারেন্ট আলাদা আলাদা ভ্যালু নিয়ে করে দেওয়া আছে। তাহলে প্রথম ত্রিভুজ যদি হয়, প্রথম ত্রিভুজ, এটা প্রথম ত্রিভুজ পরিসীমা ডিভাইডেড বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, ঠিক আছে? এটা যে অনুপাত হবে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সেম হবে। তাহলে প্রথম ত্রিভুজের বাহুটার দৈর্ঘ্য কত? 9 আছে, তাহলে 9/x আমি ধরে নিলাম। তাহলে এর পরিসীমা কত? 27, এর পরিসীমা 16, প্রথমটার 27, দ্বিতীয়টার 16, তাহলে এটা 9/x। এখান থেকে কি পাচ্ছি? x = 9 × 16 ডিভাইডেড বাই 27। 9 দিয়ে 27কে ভাগ করলে 3, তাহলে 16/3। তাহলে এই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? 16/3। ঠিক আছে? এগুলো হচ্ছে 2 মার্কসের অঙ্ক, 2 মানের প্রশ্ন। পরবর্তী অঙ্ক 20 অঙ্কটা কি বলছে দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে PS এবং PT দুটি স্পর্শক টানা হলো। QS বৃত্তের একটি জ্যা যেটি PTS সমান্তরাল। SPT যদি 80 ডিগ্রি হয় তাহলে QST এর মান কত? আমরা তাহলে ভালো করে একটু ছবিটা আঁকি। এখানে একটু জটিল আছে। তাহলে এটা একটা বৃত্ত আমরা ধরলাম। তাহলে বৃত্তের কেন্দ্র O। এবার বলছে বহিস্থ বিন্দু P থেকে দুটো সরলরেখা টানা হয়েছে, PT এবং PS, যেটা হচ্ছে স্পর্শক। এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক আঁকা হলো। এটা হচ্ছে PS ধরে নিলাম, এটা হচ্ছে PT ধরে নিলাম। এবার বলছে যে QS বৃত্তের একটি জ্যা যেটি হচ্ছে PTর সমান্তরাল। QS এখান থেকে QS PTর সমান্তরাল, PTর সমান্তরাল। এই যে এটা PTর সমান্তরাল হলো, PTর সমান্তরাল, হ্যাঁ PTর সমান্তরাল হলো QS। তাহলে এই QSটা হচ্ছে PTর সমান্তরাল। তাহলে SPT যদি 80 ডিগ্রি হয়, SPT এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, তাহলে বলছে কত? QST এখানে আর একটা টানতে হবে। এই QSTটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? তাহলে এই অ্যাঙ্গেলটা বার করব কি করে? আমরা এখানে একটা নাম দিলাম R। তাহলে PSR, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ এটা একটা সরলরেখা। এবার দেখো QS সমান্তরাল TP বা PT লিখলে যে কোনো একটা লিখলেই হবে, TP, এবং PS ছেদক। তাহলে অ্যাঙ্গেল QSR ইকুয়াল টু অ্যাঙ্গেল TPS ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি বের হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা জানি যে PT ইকুয়াল টু PS হয়, তবে এখান থেকে কি পাওয়া যাবে? অ্যাঙ্গেল PST ইকুয়াল টু অ্যাঙ্গেল STP। তাহলে এটা 80 ডিগ্রি হলে এই দুটো যোগ করলে কত হবে? 100 ডিগ্রি। তাহলে কোণ PST প্লাস কোণ STP ইকুয়াল টু 180 মাইনাস 80, 100 ডিগ্রি। অতএব কোণ PST ইকুয়াল টু 50 ডিগ্রি, 100 ডিগ্রির অর্ধেক। তাহলে এই কোণটা কত বেরোলো? 50 ডিগ্রি। এই কোণটা অলরেডি বেরিয়ে গেছে 80 ডিগ্রি। তাহলে 180 থেকে এই 50 যোগ 80 বিয়োগ করলে তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অতএব কোণ
কিউএসটি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 130 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 8 5 13, 130 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে 50 ডিগ্রি। তাহলে কোন কিউএসটির মান কত? 50 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা কি বলছে দেখি। 21 দাগেরটা বলছে দেখো, এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরের ও একটি বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি 6 সেমি, ওডি 8 সেমি, ও এ 5 সেমি, তাহলে ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে একটা থিওরেম আছে। এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, ঠিক আছে, তো এর ভেতরে একটা বিন্দু আমি ধরো এটা দিলাম, এই বিন্দুটা ও, ঠিক আছে, এই বিন্দুটা ও। এবার দেখো, আচ্ছা আগে ও সি গুলো লিখে নি। এ বি সি ডি, যারা জানো এই থিওরেমটা তারা অঙ্কটা করতেই পারবে তাড়াতাড়ি, কিন্তু যারা জানো না, এবং আমি বলবো যে যারা জানো তারা তবুও এই অঙ্কটা, যেহেতু 2 নম্বরের অঙ্ক আছে, তোমরা এই অঙ্কটা থিওরেমটা প্রুফ করে তারপরে তোমরা অঙ্কটা করতে পারো, তাতে তোমাদের নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এই এবার দেখো আমরা কি পাচ্ছি, এটা ও বিন্দু পাচ্ছি, এটা ও বিন্দু, আর এবার দেওয়া আছে এইগুলো দেওয়া আছে। এবার আমরা প্রুফ করব, একটা থিওরেম প্রুফ করব। দেখো, তার জন্য আমাদের এখান থেকে এইটা টানতে হবে, আর এখান থেকে এইটা টানতে হবে। ওকে, এইগুলো আমরা নামকরণ করে নিচ্ছি, ই এফ জি এইচ। এবার দেখো, এইগুলো এক একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এগুলো সব 90 ডিগ্রি করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এইগুলো এক একটা অতিভুজ হচ্ছে, ঠিক আছে, অতিভুজ, এগুলো সব অতিভুজ। আমি লিখছি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে? ও এ স্কোয়ার, এটা ধরো ও এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তার আগে খেয়াল করে দেখো, এই এ এইচ এইটা আর বিজি এটা সমান, এই দুটো সমান, আর জিসি ইকুয়াল টু এইচ ডি, এই দুটো সমান। তাহলে আমরা ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ারকে কি লিখতে পারি? প্রথমে আমরা ও এ স্কোয়ারকে কি লিখতে পারি? এ এইচ হোল স্কোয়ার প্লাস এইটা হোল স্কোয়ার প্লাস এইটা হোল স্কোয়ার, ও এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। এবার প্লাস ও সি স্কোয়ার কোথায় আছে? ও সি, এইটা ও সি স্কোয়ারে আমরা কি লিখতে পারি? ও জি হোল স্কোয়ার প্লাস জি সি হোল স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা লিখলাম। এবার এইচ সমান বিজি আছে, তাহলে এইচ এর জায়গায় বিজি হোল স্কোয়ার লিখে দিলাম, আর ও এইচটা রেখে দিলাম সেম, প্লাস জিসির জায়গায় ওজিটাকেও সেম রেখে দিলাম, ও জি স্কোয়ার, প্লাস জিসির জায়গায় এইচ ডি লিখে দিলাম, এইচ ডি হোল স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, বিজি সাথে, এবার দেখো বিজি মানে এইটা, এই বাহুটা বিজি, এবার এবার ও বি স্কোয়ার করবো এটাকে, তাহলে ও বি স্কোয়ার করার জন্য ও জিটাকে নিতে হবে, বিজির সাথে ও জি নিতে হবে, তাহলে বিজি স্কোয়ার প্লাস ও জি স্কোয়ার। এবার দেখো ও এইচ স্কোয়ার প্লাস এইচ ডি স্কোয়ার, এ দুটো তাহলে পড়ে থাকলো। ও এইচ মানে কি? ও কোথায়? ও এইচ মানে এইটা, আর এইচ ডি মানে এইটা, তাহলে এই দুটো অ্যাড করলে কি হবে? ও ডি স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? ও সি স্কোয়ার প্লাস ও, সরি, ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এটা দেখো, এই যে ও বি স্কোয়ার এটা, আর ও ডি স্কোয়ার মানে এটা, তাহলে আমরা কি পেলাম? ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এবার ও বি, ও ডি, ও এ দেওয়া আছে, তাহলে ও সি স্কোয়ার ইকুয়াল টু
এখানে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 6 36 প্লাস 64 মাইনাস 25, তার মানে 75। তার মানে এখান থেকে কি পাচ্ছি, ওসি ইকুয়াল টু √75, তাহলে 5√3 এত সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ওসির দৈর্ঘ্য হচ্ছে 5√3 সেন্টিমিটার। পরবর্তী অঙ্ক 22 দাগেটা কি বলছে দেখো, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস 15 ডিগ্রি হলে কস 2 থিটার মান কত? তাহলে আমরা কি জানি, আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস 15 ডিগ্রি লেখা আছে, কস 15 ডিগ্রিকে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবো, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এবার দুপাশে দিয়ে সাইন তুলে দিলাম, তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 15 মাইনাস 15 ডিগ্রি। আচ্ছা, এটাকে 75 ডিগ্রি লিখে নিচ্ছি। তাহলে থিটা ইকুয়াল টু কত, 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে কত, 45 ডিগ্রি। তাহলে 2 থিটা ইকুয়াল টু কত, 2 গুণ 45 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কস 2 থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি, তাহলে এটা 0। তাহলে কস 2 থিটার ভ্যালু, কস 2 থিটা ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের উত্তর বা অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা কি বলছে দেখি, 23 দাগেটা কি বলছে দেখি, বলছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা এর মান কত? এটা অত্যন্ত সহজ, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3। এটাকে আমরা টু দি পাওয়ার 4 এর সূত্রে ভাঙবো, তাহলে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 4 হয়ে গেল, তাহলে এটা ইকুয়াল টু 2/3। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, cos স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা হলো এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু কত, 2/3। এখান থেকে পাচ্ছি এটাই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 গুণ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 2/3। এবার দেখো cos স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দেবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবার এটা তো 1 গুণ আছে, তাহলে এটাই হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 2/3। এটা কত পেলাম, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3। তাহলে আমাদের যেটা বার করতে দিয়েছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটাও ইকুয়াল টু সেই একই 2/3, তাহলে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক 24 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা x তলগুলির সংখ্যা y হলে a এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস y প্লাস a একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আয়তঘনের ধার কটা থাকে, অতএব x ইকুয়াল টু কত, এখানে দেখো আয়তঘনের ধার কটা থাকে, এটা একটা ধরো আয়তঘন, এর দেখো কতগুলো ধার আছে, উপরে 4টে 1 2 3 4, নিচে 4টে 1 2 3 4, টোটাল 8টা, প্লাস এই সাইডগুলো 1 2 3 4, তাহলে টোটাল 12টা ধার আছে। আচ্ছা, তারপরে তল ইকুয়াল টু y হলে y ইকুয়াল টু কত, দেখো 1 2 3 4 5 6, 4 সাইডে 4টে তল, উপর নিচে 2টো তল, তাহলে 6টা তল, তাহলে x আর y হচ্ছে 6। তাহলে বলছে x প্লাস y প্লাস a, এটা ইকুয়াল টু কত হচ্ছে 12 প্লাস 6 প্লাস a, তার মানে এটা হচ্ছে 18 প্লাস a। তাহলে 18 প্লাস a এটা পূর্ণবর্গ কখন হবে, যদি এটা 25 হয়। এবার দেখো এটা যদি 16 হয় তবেও পূর্ণবর্গ সংখ্যা হবে, কিংবা এটা যদি 9 হয় তাহলেও পূর্ণবর্গ সংখ্যা হবে, আবার এটা যদি 4 হয় তাহলেও পূর্ণবর্গ হবে, 1 হলেও পূর্ণবর্গ হবে। এবং পূর্ণবর্গ মানে আমরা 1-এর থেকে ধরছি, মানে স্বাভাবিক সংখ্যাগুলো থেকে ধরছি, বা 0 হতে পারে,
সেক্ষেত্রে এ এর মান কত হতে পারে? -18, -17, তারপরে -14, -9, -2 আর এখানে +7। এখানে যেহেতু এ এর সর্বনিম্ন মান বলা আছে, তাহলে সর্বনিম্ন মান এই মাইনাস নাম্বারগুলো সর্বনিম্ন হলো, যেখানে -18টা সবচেয়ে কম। আর যদি পজিটিভ বলতো তাহলে 7। এবার যদিও বা 0 না ধরি, যদি পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে ধরি, 0কে বাদ দিয়ে দিই, এর ভ্যালু কত আসে? সেক্ষেত্রে -18 আসে। এবার যদি 1 ধরি তাহলে -17 আসবে। আর যদি ধনাত্মক ধরি তাহলে 7 আসবে। যদি আমি 18 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা ধরি তাহলে 25। এবার যদি ছোটগুলো ধরি তাহলে এ এর ভ্যালু নেগেটিভ আসবে। এবার যদি 18 থেকে বড় ধরি তার মানে 25, তাহলে এ এর ভ্যালু পজিটিভ আসবে। তাহলে এক্ষেত্রে এ এর ভ্যালু পজিটিভ হলে 7 আর না হলে -18। তাহলে এখানে এ এর ভ্যালু এই দুটোই হতে পারে। তাই জন্য আমি বলছি যে এই অঙ্কটা আমার মনে হয়েছে এটার ডিসপুট আছে। কারণ এখানে এর ভ্যালু সর্বনিম্ন মান কত বলে দিয়েছে, কিন্তু ধনাত্মক মান বা ঋণাত্মক মান কিছুই বলেনি। আমরা যদি ধনাত্মক মান এখানে যদি লেখা থাকতো, ধনাত্মক মান লিখি তাহলে 7 লিখতে হবে, আর যদি ঋণাত্মক মান লিখি তাহলে -18 লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমার মনে হয় এই অঙ্কটা ডিসপুট আছে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক 25টা কি বলছে? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এটা যদি আমরা কার্ভড সারফেস এরিয়া 1 ধরি, আর এটার যদি কার্ভড সারফেস এরিয়া 2 ধরি, তাহলে টোটাল কার্ভড সারফেস এরিয়া একটা চোঙের কিরকম হয়? চোঙের এটা হয় কি, এইটাই কার্ভড সারফেস এরিয়া, এইটা। তাহলে এটার মানে এই যে এইটা, এটার হাইট কত? হাইট হচ্ছে h, এবং এটার যে লেন্থ, এই পুরো যে লেন্থটা, এটা কত? 2πr। তাহলে টোটাল কার্ভ সারফেস এরিয়া কত হবে? 2πr1h1 এটার হবে, আর এটার হবে 2πr2h2। এবার অনুপাত যদি ধরি CSA1 আর CSA2, এটা হবে 2πr1h1 ডিভাইডেড বাই 2πr2h2। তাহলে দেখো 2π কেটে গেল, r1/r2 ইস ইন্টু h1/h2। তাহলে r1/r2 2:3, তাহলে 2/3 ইন্টু 5/3, তাহলে 10/9। তাহলে উত্তর তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 10:9। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্ক 26 দাগের অঙ্কটা কি বলছে দেখো? প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা n+103 ডিভাইডেড বাই 3 হলে n এর মান কত? এখানে দেখো n এর মান যতই হোক না কেন, 2nটা এটা একটা জোড় সংখ্যা হবে, এটা একটা জোড় সংখ্যা। এবার 2n এর সাথে +1 করলে এটা একটা বিজোড় সংখ্যা হলো, বিজোড় সংখ্যা। তাহলে 2n+1 যদি একটি বিজোড় সংখ্যা হয়, তাহলে মধ্যমা কততম পদ হবে? 2n+1 +1/2 এততম পদ হবে। তাহলে এই পদটার ভ্যালু কত দেওয়া আছে? কারণ এগুলো সব স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 2 3 4 5, তাহলে এইটাই হবে মধ্যমার ভ্যালু বা মান। তাহলে এটার ভ্যালু কত দেওয়া আছে? n+103/3। তাহলে মাল্টিপ্লাই করি 6n+6, এখানে 1 + 1 2 হয়ে গেছে, তার মানে 2n+206। তাহলে এখানে 6n - 2n = 206 - 6, তাহলে 4n = 200। তাহলে n = কত পাচ্ছি? 50। তাহলে n = কত পাচ্ছি? তাহলে n = কত পাচ্ছি? 200 ডিভাইডেড বাই 4, তার মানে 50। তাহলে উত্তর n এর মান 50। ঠিক আছে, এবার দেখো 50 গুণ 2 100, 101 খানা পদের যে মধ্যমা হবে, তার মানে সেটা কত হবে? 101 খানা পদ, মানে 1 থেকে 100 পর্যন্ত 100 খানা। তাহলে এদিকে 50টা ছিল 1 থেকে 50, এদিকে 52 থেকে 101 পর্যন্ত 50, তার মানে 51 নম্বর
টা হবে। তাহলে 51 যোগ 103 ডিভাইডেড বাই 3, তার মানে কত হচ্ছে, সরি n হচ্ছে এখানে 50, n 50, 50 প্লাস 103 ডিভাইডেড বাই 3, 153 ডিভাইডেড বাই 3, তাহলে 5 3 15, 3 1 3, 51। ঠিক আছে, তাহলে অঙ্কটা ঠিক। নেক্সট অঙ্ক 27 দাগেরটা কি বলছে দেখো, বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হয়, এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়, তাহলে মূলধন কত? ধরি মূলধন ইকুয়াল টু পি টাকা। তাহলে দেখো বার্ষিক সরল সুদের হার 5.5% ছিল এবং থেকে এখান থেকে 4.5% হয়ে গেছে, তাহলে বার্ষিক সুদ এখানে 250 টাকা কম হয়ে গেছে। তাহলে আমরা যদি ধরি প্রথমে সুদের হার R1, এটা ইকুয়াল টু কত? 5.5%। তাহলে এক্ষেত্রে বার্ষিক সুদ কত? বার্ষিক সুদ ইকুয়াল টু পি ইন্টু 5.5, 1 বছর বলেছে, তাহলে পি আর টি বাই 100। পি মূলধন, আর হচ্ছে সুদের হার 5.5%, আর বার্ষিক সুদ মানে 1 বছর, তাহলে ইন্টু 1/100 এটা। আর পরে সুদের হার এটা কত হয়েছে? 4.5, R2 ধরে নিলাম 4.5%। এখন বার্ষিক সুদ, এখন বার্ষিক সুদ কত? পি ইন্টু 4.5 ইন্টু 1 ডিভাইডেড বাই 100। এবার কি বলেছে, এই 5.5% থেকে 4.5% হওয়ায় বার্ষিক সুদ 250 টাকা কমে গেছে। তাহলে এই প্রথম যে বার্ষিক সুদটা পেয়েছি, এটা থেকে পরের বার্ষিক সুদটা বিয়োগ করলে আমরা 250 টাকা পাবো। তাহলে এটাকে I1 ধরছি, তাহলে এটাকে I2 ধরছি। অতএব প্রশ্নানুসারে I1 মাইনাস I2 ইকুয়াল টু 250 টাকা। I1 কত? P ইন্টু 5.5 ইন্টু 1/100 মাইনাস P ইন্টু 4.5 ইন্টু 1/100, এটা ইকুয়াল টু 250। এখান থেকে আমি P/100 কমন নিলাম, তাহলে 5.5 মাইনাস 4.5 ইকুয়াল টু 250। তাহলে P/100 ইন্টু 5.5 থেকে 4.5 বাদ দিলে 1 ইকুয়াল টু 250। তাহলে এখানে P ইকুয়াল টু 250 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 25,000। 25-এর পরে 300 শূন্য মানে 25,000। তাহলে উত্তর কত হবে? মূলধন 25,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক 28 দাগের অঙ্কটা কি বলছে দেখো, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত? তাহলে আমরা ধরে নেব, ধরি মোট লাভের পরিমাণ x টাকা। এবার বলছে 5% দান করার পর, তাহলে 5% দান করার পর কতটা থাকছে লাভ? 5% দান করার পর অবশিষ্ট লাভের পরিমাণ 100 মাইনাস 5% ইন্টু এক্স। তাহলে এটা 95% অফ এক্স, বা এটা আমরা লিখলাম 95/100 ইন্টু এক্স, তার মানে 19x/20। তাহলে এই টাকাটা বাকি আছে, বাকি লাভের পরিমাণ। এবার বলছে যে এ ও বি এর মূলধনের অনুপাত কত? 3:2। তাহলে বি অবশিষ্ট লাভের 2/5 অংশ পায়। তাহলে এবার দেখো, এই যে বি এর লাভটা ছিল, তাহলে প্রশ্ন অনুসারে
প্রশ্নানুসারে বি এর লাভের পরিমাণ যেটা ইকুয়াল টু দেওয়া আছে 798 টাকা। ঠিক আছে, তাহলে বি এর লাভ কত হলো? 19x/20 ইন্টু 2/5, এটা ইকুয়াল টু 798 টাকা। ঠিক আছে, তাহলে 19 দিয়ে আমরা 798-কে কাটলাম, এটা হচ্ছে 42। 2 দিয়ে 20-কে কাটলাম, 2 দিয়ে 20-কে কাটলে 10। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু 42 ইন্টু 5 ইন্টু 10, তাহলে 42 ইন্টু 50 করতে হবে 0 0 2100 টাকা। তাহলে উত্তর, মোট লাভের পরিমাণ 2100 টাকা। ঠিক আছে, নেক্সট প্রবলেম 29-এরটা কি বলছে দেখো, x/2 ইকুয়াল টু y/3 ইকুয়াল টু z/4 হলে 3x প্লাস 4y প্লাস 8z ডিভাইডেড বাই x প্লাস 3y এর মান কত? আমরা এটা সরাসরি কে ধরে করব, x/2 y/3 ইকুয়াল টু z/4 ইকুয়াল টু কে ধরি। এবার লিখে দিতে হবে কে নট ইকুয়াল টু 0, কে একটি ধ্রুবক, অশূন্য ধ্রুবক লিখতে পারো, বা কে নট ইকুয়াল টু 0, কে একটি ধ্রুবক, এরকম লিখতে পারো। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? অতএব x ইকুয়াল টু 2k, y ইকুয়াল টু 3k, আর z ইকুয়াল টু 4k। তাহলে এখানে মান বার করতে কি কার বলেছে? 3x প্লাস 4y প্লাস 8z ডিভাইডেড বাই x প্লাস 3y। x এর ভ্যালু কত? 2k, তাহলে 3 ইন্টু 2k প্লাস 4 ইন্টু y এর ভ্যালু কত? 3k প্লাস 8 ইন্টু z এর ভ্যালু কত? 4k ডিভাইডেড বাই x এর ভ্যালু কত? 2k প্লাস 3 ইন্টু y এর ভ্যালু কত? 3k। তাহলে উপরে 6k প্লাস 12k প্লাস 32k ডিভাইডেড বাই 2k প্লাস 9k। তাই উপরে কত আসছে? উপরে আসছে 2 2 4, 6 0, হাতে 1, 3 আর 2 5, 50k ডিভাইডেড বাই 11k। তাহলে কত পাচ্ছি? 50/11। তাহলে উত্তর লিখবে কি? উত্তর নির্ণেয় রাশিটির মান 50/11। ঠিক আছে, নেক্সট প্রবলেম 30-এর দাগের প্রবলেমটা কি বলছে দেখো, x সমানুপাতি রুট y এবং y ইকুয়াল টু a স্কোয়ার যদি x ইকুয়াল টু 2a হয়, তাহলে x স্কোয়ার ইস টু y এর মান কত? তাহলে x সমানুপাতি কি দেওয়া আছে? রুট y। তাহলে আমরা লিখছি x ইকুয়াল টু k ইন্টু রুট y। ঠিক আছে, যেখানে k নট ইকুয়াল টু 0, k একটি ধ্রুবক। তাহলে এখানে বলছে x ইকুয়াল টু 2a হলে y ইকুয়াল টু a স্কোয়ার হয়। তাহলে এটা দেওয়া আছে, এখান থেকে আমরা k এর ভ্যালুটা বার করব। তাহলে প্রদত্ত x ইকুয়াল টু 2a হলে y ইকুয়াল টু a স্কোয়ার, অতএব 2a ইকুয়াল টু k ইন্টু রুট a স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছি? k ইকুয়াল টু 2a/a, রুট a স্কোয়ার লিখে দিই, তাহলে 2a/a তার মানে 2। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? 2 রুট y, অতএব x ইকুয়াল টু 2 রুট y। এবার কি বার করতে বলেছে? x স্কোয়ার। এখন x স্কোয়ার ইস টু y কি হবে? x ইকুয়াল টু কত? 2 রুট y, তাহলে 2 রুট y হোল স্কোয়ার ইস টু y। তাহলে এখানে 4y ইস টু y, তার মানে কত পাচ্ছি? 4:1। তাহলে উত্তর লিখে দেবে তোমরা যে x স্কোয়ার ইস টু y এর মান হলো 4:1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই পর্যন্ত তোমাদের
সব শর্ট কোশ্চেন, মানে এমসিকিউ যেগুলো ছিল, বহু বিকল্পধর্মী প্রশ্ন যেখানে অপশান ছিল, তারপরে সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ এগুলো সব 1 নম্বরের, এবং 2 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নং মানের যে প্রশ্নগুলো ছিল 12 খানা, সেগুলো সব আমি সলভ করে দিলাম। এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তরগুলো সলভ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি বড় কোশ্চেনগুলো সলভ করব, কারণ একটি ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলি থেকে ধারণা করতে পারবে যে তোমাদের কোনগুলি ভুল হয়েছে এবং কোনগুলি তোমরা কত নাম্বার পেতে পারো। এখানে কিছু ডিসপুট অঙ্ক বললাম, সেগুলো হয়তো তোমাদের নাম্বার দিয়ে দিতে পারে।